দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের সঙ্গে এক দুইজন সম্মানিত অতিথি রয়েছেন, একে একে পরিচয় করে দিতে চাই তাদের সঙ্গে। প্রথমে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ওয়াসাল বিন সাদাত, অর্থনীতিবিদ, সহকারী অধ্যাপক, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর রয়েছেন এম.এস. সিদ্দিকী, অর্থনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসে। আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি নির্বাচনমুখী অর্থনীতিতে সম্ভাবনা ও চ্যালেঞ্জ। প্রথমে আমি প্রশ্ন রাখতে চাই এম.এস. সিদ্দিকী আপনার কাছে, নির্বাচনমুখী অর্থনীতিতে সবচেয়ে বড় সম্ভাবনা আপনি কোন দিকে দেখছেন? নির্বাচনমুখী অর্থনীতি বলতে কি বোঝাচ্ছেন সেটাই আমি বুঝি নাই। সামনেই যেহেতু নির্বাচন আসছে, এই এটা হয়তো হতে পারে আমরা আপনি কি হয়তো ভাবছি? জানতে চাচ্ছেন যে এই মুহূর্তে অর্থনৈতিক কি অবস্থা বা নির্বাচনের পরে নতুন সরকারের কাছে কি যাবে, সেরকম কিছু হয়তো ভাবছেন। আমাদের অর্থনীতির বর্তমান অবস্থা তো নানা কারণে একটু চ্যালেঞ্জে আছে, কিছু ভালো ভালো দিকও আছে। গত ১.৫ বছরে এই সরকার অর্থনীতি নিয়ে যথেষ্ট কাজ করেছেন, কিছু রিফর্ম করেছেন, পলিসি রুলস অনেকগুলো আইন পরিবর্তন করেছেন। বিশেষ করে সবচেয়ে বেশি সাকসেসফুল ওনারা হচ্ছেন ব্যাংকিং সেক্টরে। এখানে সবচেয়ে খারাপ অবস্থা ছিল ওনারা যখন দায়িত্ব নেন। এখন মনে হচ্ছে যে কিছু ডিসিপ্লিনে এসছে এবং এটা খুবই কঠিন কাজ একটা সরকারের জন্য। ১.৫ বছরে এই ধরনের একটা ডিসিপ্লিন ফাইন্যান্সিয়াল সেক্টরে আনা খুব কঠিন কাজ, সেটা ওনারা এনেছেন এবং এটা খুবই পজিটিভ, ইকোনমিতে এটা পজিটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে। কিন্তু ইনফ্লেশন নিয়ে আরেকটা চ্যালেঞ্জ ছিল এই সরকারের জন্য। ওনারা ওইটাকে নামিয়ে এনেছেন ডবল ডিজিট থেকে প্রায় 8%-এর কাছাকাছি, আবার একটু বেড়েও গেছে গত মাসে। এই এই ইনফ্লেশনের এই জিনিসটা ওনারা হস্তান্তর করবেন নেক্সট গভর্নমেন্টকে। ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা পজিটিভ ট্রেন্ড এবং হাই ইনফ্লেশন, এটা নিয়ে ওনারা ইকোনমিটাকে পরবর্তী সরকারের হাতে, পরবর্তী পলিসি মেকারদের হাতে দিবেন। এরকম একটা পরিস্থিতিতে দেশের মানুষ অবশ্যই কিছুটা হতাশ। ওনাদের আপনি যদি সাধারণ মানুষের সাথে কথা বলেন দেখবেন যে হতাশা হচ্ছে, জিনিসপত্রের দাম কমছে না। যদিও এক্সচেঞ্জ রেটটা একটা জায়গায় এসে স্টেবল হয়েছে, জিনিসপত্রের দাম ডলারের ফ্লাকচুয়েশনের জন্য বাড়ছে না, কিন্তু তারপরেও একটা সাপ্লাই কনস্ট্রেইন আছে, যেটা বলছেন সবাই। সাপ্লাইয়ের জিনিসপত্রের দাম বেড়ে গেছে, লোকাল প্রোডাক্ট অথবা ইম্পোর্টেড প্রোডাক্টের দাম বেশি, সেই জন্য জিনিসপত্রের দাম কমানো যাচ্ছে না। এখন এটাকে আমরা কিভাবে অ্যাকসেপ্ট করে নেব বা অ্যাকোমোডেট করব বা প্রাইসটা কিভাবে কমাবো, এই চ্যালেঞ্জটা নেক্সট সরকারকে নিতে হবে। আর এর সাথে দেখা যাচ্ছে যে আমাদের চাকরির সংস্থান কমে যাচ্ছে, অনেকগুলো ছোট ছোট এসএমই বন্ধ হয়ে যাচ্ছে। তাদের যে কর্মচারী আছে যেসব, তাদের চাকরি চলে যাচ্ছে, অর্থাৎ নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েট হওয়ার চেয়ে এমপ্লয়মেন্ট কমে যাচ্ছে। এবং একটা প্রায় 4%-এর কাছাকাছি গ্রোথ বলে বলা হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবিরাও বলে, বাংলাদেশ সরকারেরও দাবি যে হচ্ছে গ্রোথ। কিন্তু এই গ্রোথের সাথে আবার 4% গ্রোথের সাথে 8+ ইনফ্লেশন, তারপরে চাকরি চলে যাচ্ছে লোকজনের, এবং এই পরিস্থিতিতে নতুন চাকরির সংস্থানও তেমন হচ্ছে না, জবের চাকরির কোনো গ্রোথ নাই। হ্যাঁ, এই সব মিলিয়ে একটা কমপ্লেক্স একটা সিচুয়েশন। আমি এবার একই প্রশ্ন রাখতে চাই ডক্টর ওয়াসিল বিন সাদাত আপনার কাছে। সাথে যদি আরেকটু যুক্ত করি, যেহেতু নির্বাচনমুখী সময় আমরা যাচ্ছি, সামনে নির্বাচন, এরপরে নতুন সরকার আসবে, নতুন সরকারের জন্য সবচেয়ে বড় অর্থনীতিতে চ্যালেঞ্জ কোনটি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে উত্তরাধিকার সূত্রে যেই সরকারি আসবেন তারা অনেকগুলা সমস্যা নিয়ে আসবেন, কিছু সিদ্দিকী ভাই অলরেডি ইন্ডিকেট করেছেন। তো বড় চ্যালেঞ্জ প্রথমত যেটা হবে সেটা হচ্ছে সবগুলো ম্যাক্রো লেভেলের আর কি, ম্যাক্রো ইকোনমিটাকে স্টেবিলাইজ করাটাই চ্যালেঞ্জ। তো এটাতে কয়েকটা জায়গাতে আসলে কাজ করা, একটা হচ্ছে ইনফ্লেশনের কথা যেটা বলা হলো, মূল্যস্ফীতি, এবং সেই মূল্যস্ফীতিটা আবার দেখা যাচ্ছে খাদ্য মূল্যস্ফীতির জায়গায় বেশি, সেটা গরিব মানুষদের জন্য বড় সমস্যা। তো এটা এবং একটা গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে যে সরকার আসবে তাদের কিন্তু প্রথমে গণমানুষের কথা চিন্তা করতে হবে। তো ইনফ্লেশন টার্গেটিং সেটা একটা আপনার প্রথম কাজ হবে। কিন্তু ইনফ্লেশন টার্গেটিংয়ের জন্য বিগত সরকারও যেই নীতিগত ব্যবস্থাগুলো নিয়েছিলেন তার মধ্যে সেটা হচ্ছে সংকোচনমূলক
মুদ্রানীতি, এবং সেই জায়গা থেকে কিন্তু আমাদের বাজারে দেখবেন যে এখন ইন্টারেস্ট রেট কোয়াইট হাই, এবং যার ইমপ্লিকেশনস আবার যে পড়তে প্রাইভেট সেক্টরের উপরে। হ্যাঁ, তাদের জন্য আপনার একদিকে যেরকম আপনার তারল্য সংকট, অনেকে বলে তারল্যের সংকট নেই, কিন্তু আপনার এই উচ্চ সুদ হারের কারণে তারা কিন্তু এই ভোলাটাইল সময়ে তারা কিন্তু আপনার কোনো রকমের সিদ্ধান্ত নিতে পারছেন না বা ওখান থেকে টাকা পাচ্ছেন না। এবং যেহেতু প্রাইভেট সেক্টরে আপনার একটি স্থবিরতা এবং অনেকগুলো জায়গায় রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, এরকম নানা কারণে অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আমরা কিন্তু সেই 2000 মানে কোভিডের আগে থেকেই আমাদের শ্রম বাজারে এক ধরনের স্থবিরতা, এবং যে পরিমাণ লোক নতুন করে শ্রম বাজারে যুক্ত হয় তার থেকে অনেক কম পরিমাণ আসলে আপনার চাকরির সুযোগ তৈরি হয়। তো এই গ্যাপটা বেড়ে যাওয়া, এবং এখানে আপনার দেখা যায় যে যুব শক্তি যারা, তাদেরকে, এবং মূলত যারা উচ্চ শিক্ষিত, আমরা বলি গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট হার সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ অন্যতম। তো যেটা আবার মানে আপনি দেখবেন যে এই গণ অভ্যুত্থানের পিছনে কিন্তু এই অসন্তোষটা খুব বড় ধরনের কাজ করেছিল। সো নতুন সরকার যারাই আসবেন তারা এই একদিকে উচ্চ মূল্যস্ফীতি, আরেকদিকে হচ্ছে আপনার শ্রমবাজারের যে সমস্যা, এই দুইটাকে আপনার ট্যাকেল করতে হবে সর্বোচ্চ অধিকার দিয়ে। আর অন্যদিকে আপনার যে ব্যাংকিং সেক্টরের যে কিছুটা নিয়মতান্ত্রিক জায়গায় এসেছে, এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা, এবং আপনার আমাদের যে রেমিটেন্স সেটার ভালো প্রবাহের কারণে, এবং এক্সপোর্ট সেক্টরের খুব ভালো না হলেও তারা টার্গেটের ধারে কাছে থাকার কারণে আমাদের এক্সটার্নাল সেক্টর বা রিজার্ভের উপরে এখন কোনো চাপ আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, কিন্তু সরকারের কিন্তু বিভিন্ন জায়গা থেকে ঋণ নেওয়ার পরিমাণ বেড়ে গিয়েছে। তো এবং আমাদের যে এর আগে যে মেগা প্রজেক্ট, সেগুলোর কারণে যে আমাদের ঋণ, তো নতুন গভর্নমেন্ট যারা আসবেন তাদের জন্য ওইটাও একটা চ্যালেঞ্জ হবে, এই ডেট সার্ভিসিংটা তারা কিভাবে করবেন। আর আর এগুলার পাশাপাশি আরেকটা জায়গা, সেটা হচ্ছে যে আমাদের যে বাণিজ্য আবহাওয়া, বিজনেস ক্লাইমেট, এটার অনেকগুলো ডোমেইন আছে। কিন্তু মানে মোটা দাগে এখানে আপনার যদি আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, যদি আপনার যেরকম একটা বিশৃঙ্খল অবস্থা চলছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের যদি আমরা তৎপর ভূমিকা দেখতে পাই, তৎপর মানে আইনানুগ তৎপর ভূমিকা, এবং মানুষের সম্পদের যদি নিরাপত্তা তারা নিশ্চিত করতে পারেন, এটাও কিন্তু একটা প্রিকন্ডিশন ফর দ্য গ্রোথ অফ দ্য কান্ট্রি। সো আপনার এই আইনের শাসন এবং সেই সুপ্রতিষ্ঠা, এটাও কিন্তু আপনার, যদি এটা একটা অন্য জায়গায় অর্থনীতির বিষয় না, কিন্তু অর্থনীতির চাকাকে সচল রাখতে হলে, এটাকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনার এই জিনিসগুলোকে একসাথেই তাদেরকে অ্যাড্রেস করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি আবার আসতে চাই এমএস এর দিকে, আপনার কাছে আমি জানতে চাই, এই যে দারিদ্র্য ও বৈষম্য কেন অর্থনৈতিক উন্নয়নের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে দিনের পর দিন? বৈষম্যের কারণে যেটা হচ্ছে, একটু টাচ করেছি যে আমাদের দেশে এসএমই গুলো বন্ধ হয়ে যাচ্ছে। সরকারের যে পলিসি, বর্তমানে যে পলিসি আছে বা ব্যাংকের যে পলিসিগুলো আছে, এগুলো বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলোকে সাপোর্ট করে। আর আরেকটা জিনিস আছে, ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলোকে কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রিগুলো সাপোর্ট করতে পারে। এগুলো সাপোর্ট ইন্ডাস্ট্রি হিসাবে কাজ করে, যারা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, র মেটেরিয়াল সাপ্লাই দেয়। কিন্তু আমাদের দেশে যে ট্যাক্সেশন পলিসি আছে, সেই ট্যাক্সেশন পলিসি দেখা যায় একটি এসএমই যদি একটি ইন্ডাস্ট্রি করে র মেটেরিয়াল সাপ্লাই দেয় একটা বড় ইন্ডাস্ট্রিকে, তাকে স্ট্রেইট ওয়ে 5% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয়। এখন 5% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অন টোটাল সেলস যখন হয়, এটা প্রায় 40%-এর মতো নেট প্রফিটের উপরে চলে যায়। তো একটা ইন্ডাস্ট্রি তো 40% প্রফিট করে না। অ্যাট দি সেম টাইম সেই বড় ইন্ডাস্ট্রিটা যদি নিজেই ওই ছোট আরেকটা ইন্ডাস্ট্রি করে, তাহলে ইন হাউস যে ট্রান্সফার, ওই র মেটেরিয়ালসটা তৈরি করে তার আরেকটা সিস্টার কোম্পানিতে নিয়ে যায়, তাকে কিন্তু অ্যাডভান্স ট্যাক্স দিতে হয় না। তার মানে ট্যাক্সেশন সিস্টেমটা, আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য এটা বললাম, ট্যাক্সেশন সিস্টেম পলিসি এবং গভর্নমেন্টের অন্যান্য পলিসি আমাদের দেশে এসএমইগুলোর বিরুদ্ধে। এই কারণে ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। বড় বড় ইন্ডাস্ট্রিগুলো ছোট ছোট ইউনিট করে করে তাদের র মেটেরিয়ালস তৈরি করার চেষ্টা করছে, অর্থাৎ সাপোর্ট ইন্ডাস্ট্রি হচ্ছে না। সাধারণত দেখা যায় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হয় তখন, প্রথমে একটা ছোট ইন্ডাস্ট্রি করে কেউ, সেটা আস্তে আস্তে বড় হয়, মিডিয়াম হয়, তারপরে বড় হয়। হঠাৎ করে তো 5,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট কেউ করে না। প্রাণ আরএফএল গ্রুপ তো 1 বছরে হয়নি, এটা 30 বছর 40 বছরের পুরনো কোম্পানি। এখন সেই জন্য আমাদের দেশে সেখানে যে গ্রোথ
তার মানে হচ্ছে যে নতুন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের গ্রোথটাকে বন্ধ করা হচ্ছে এবং ছোট ছোট ইন্ডাস্ট্রি যা এক্সিস্টিং যা আছে সেগুলোকেও বন্ধ করে ফেলার একটা উপক্রম হয়েছে। তো এই জন্য এই যে বৈষম্য যে আপনি বললেন, এই বৈষম্যটা সেখানে ইন্ডাস্ট্রিতে বৈষম্য, মানুষে বৈষম্য হয়ে যাচ্ছে। ধনী ব্যবসায়ীরা ধনী হচ্ছে আরো, গরিব ব্যবসায়ীরা তাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে। এখানে একটা কিন্তু এই ক্ষেত্রে বৈষম্য, দেখা যাচ্ছে আগে যেসব পরিবার সচ্ছল ছিল তারা এখন অসচ্ছল হয়ে যাচ্ছে। অসচ্ছ হয়ে যাচ্ছে। এখন এটা তো আমি বিজনেসের পরিবেশের কথা বলেছি। আপনি এখন ইন্ডিভিজুয়াল প্রাইভেট সেক্টরে চাকরি করে বা সরকারি চাকরি যারা করে তাদের ভিতরে একটা বৈষম্য, নানা রকম বৈষম্য আছে। চাকরিতে বেতনের যে বৈষম্য এটা কিন্তু মারাত্মক রকম বড়। এই যে নতুন একটা পে স্কেল দেওয়া হচ্ছে, এই সরকার তাড়াহুড়ো করে একটা পে স্কেল দিয়ে অর্থনীতিতে আরেকটা বিরূপ প্রতিক্রিয়া হবে। টাকা নেই কিন্তু কমিটমেন্ট করছে সরকারি কর্মচারীদের বেতন ডবলেরও বেশি করে দেবে। এখন একবার আমরা শুনেছিলাম যে অধস্তন কর্মচারীদের বেতন ডবল বাড়বে আর ঊর্ধ্বতম কর্মকর্তাদের বেতন কম বাড়বে, কিন্তু বাস্তবে দেখা গেল ওনাদেরও ডবল বেড়েছে। এখন যখন ডবল বাড়ে 5,000 টাকার ডবল হলে 10,000 টাকা হয়, কিন্তু 1 লক্ষ টাকাটা যখন 2 লক্ষ টাকা হয়ে যায় তখন ডিফারেন্সটা কিন্তু অল্প বেতনের যে কর্মচারী আছে তাদের সাথে উচ্চ বেতনের কর্মকর্তাদের ডিফারেন্সটা আরো ওয়াইডেন হয়ে যায়। সেখানে একটা বৈপরীত্য দেখতে পাচ্ছি। এই সব মিলিয়ে ইন্ডিভিজুয়াল বলেন, ফাইন্যান্সিয়াল সেক্টরে, ব্যবসায়িক সেক্টরে, সব জায়গায় দেশে একটা বৈষম্যের সৃষ্টি হচ্ছে এবং এইটা একদিনে শুরু হয় না, এটা বহুদিন ধরে সরকারের আমরা আবার আলোচনায় ফিরবো, তবে একটি বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি এবার যেতে চাই ডক্টর ওয়াসিল বিন সাদাত আপনার কাছে। আমি যেমনটা বলছিলাম ডক্টর জনাব এম এস সিদ্দিকীকে বলছিলাম, জানতে চাচ্ছিলাম তার কাছে দারিদ্র্য বৈষম্য খাতের অর্থনৈতিক চ্যালেঞ্জ কোটা, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আমরা কিন্তু যে নতুন পরিসংখ্যানগুলো পেয়েছি তাতে দেখা যাচ্ছে আমাদের দেশে কিন্তু দারিদ্র্যের হার বেড়ে গেছে, সেটাও বেশ পুরনো আপনার খবর। এরপরে যে আমাদের জুলাই পরবর্তী সময়ে এবং আমাদের অর্থনৈতিক কিন্তু কাঠামোগত সেই সমস্যাগুলো রয়েই গেছে, এবং যেটা বলেছিলাম আগে কর্মসংস্থান এবং মূল্যস্ফীতি, তো এই দুইটার কিন্তু আপনার জাতাকলে পড়ে এবং একই সাথে মানুষের যে আপনার রিয়েল ওয়েজ বলি আমরা, এটা যে আপনার স্ট্যাগনেন্ট তা না, এটাতে আমরা ঋণাত্মক প্রবৃদ্ধি দেখেছি। মানে আগে রিয়েল ওয়েজে যা ছিল তার থেকে এখন পড়ে গেছে মানুষের। আচ্ছা, তো তার ফলে কিন্তু আসলে আপনার দারিদ্র্য, এবং দারিদ্র্যের বাইরে আর একটা কথা আছে, দারিদ্র্য সীমার ধরেন কিছু উপরে থাকা যে মানুষগুলা তারা কিন্তু সামান্য একটা শখে আবার দারিদ্র্য সীমার নিচে চলে আসে, যাদেরকে আমরা ভার্নারেবল জনগোষ্ঠী বলি। এবং দেখা যায় যে এই বৈষম্যের জায়গাগুলা, এই যে আপনাকে একটা শখের উদাহরণ দিই এবং কেন আমাদের দেশে এটা খুব পার্টিনেন্ট, সেটা হচ্ছে আমাদের দেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, মানে নিজের পকেটের টাকা দিয়ে যে খরচ, বিশেষত আপনার স্বাস্থ্য খাতে, এটা এত বিশ্বের মধ্যে অন্যতম আপনার উপরের দিকে খরচ। তো কোনো ফ্যামিলির যদি কারো একজন একটা টার্মিনাল ডিজিজ বা ধরেন একটা বড় ধরনের রোগ হলো, তার ধরনের চিকিৎসা করাতে গেলেই দেখা যায় যে ওই ফ্যামিলিটা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের দিকে চলে আসে। হ্যাঁ, সিমিলারলি শিক্ষা ক্ষেত্রে যেহেতু আমরা সরকারিভাবে গুণগত মান নিশ্চিত করতে পারি না শিক্ষা এবং স্বাস্থ্যে, সেজন্য কিন্তু আসলে এটা কিন্তু বৈষম্যের একটা বড় ধরনের ডাইমেনশন। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আপনার সবাই তো পারে না সিঙ্গাপুর যেতে, সবাই তো পারে না তাদের বাচ্চাদেরকে ইউএসএ, ইউকে, কানাডায় পড়তে পাঠানোর জন্য। আর এছাড়া আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আপনার রিজিওনাল ডিসপ্যারিটি, মানে আমাদের অঞ্চলগত যেই আপনার বৈষম্যের জায়গাটা দেখা যায় যে আপনার এই ঢাকা অঞ্চল, এবং এটার ফলে কিন্তু যে কেন্দ্রীকরণ যেটা হয়, আমাদের ঢাকা শহরে সব চলে আসে এবং তার ফলে যে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে যাওয়া, তো এগুলো কিন্তু সব রিলেটেড প্রবলেম। এবং আপনার ঢাকার বাইরে যখন যাবেন, ঢাকায় যাও বা আপনার কিছু সুযোগ সুবিধা পাবেন, ঢাকার বাইরে সেটাও পাওয়া যায় না। তার মানে বৈষম্যটা কিন্তু আপনার, এটাকে বলি আমরা বহুমুখী প্রবলেম। হ্যাঁ, মাল্টি কি হতে পারে? ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য প্রথমে সরকারকে একটা মানে রাজনৈতিক কমিটমেন্ট করতে হবে, আপনার সদিচ্ছা না শুধু, এটা একটা সংকল্পের জায়গা। এবং সেখানে আপনার যে আইনের শাসন, যেটা আমি বলেছি, আইনের শাসনটাই আপনার প্রথম কথা। এদেশে যদি আমরা এটা বিশ্বাস করতে পারি যে আমি যদি সঠিক হই
তাহলে আমি বিচার পাবো। তো এই বিচার ব্যবস্থাও আপনার সেটাও সঠিকভাবে কাজ করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া, এই জায়গাগুলোকে আসলে প্রথমে আপনার অ্যাড্রেস করতে হবে। আমাদের মানুষের কিন্তু কর্মশক্তি অসীম। ধরেন এত সব সমস্যার পরেও আমরা কিন্তু জিডিপি প্রবৃদ্ধি যেটা সিদ্দিকী ভাই বলেছেন যে আমরা কিন্তু ধরে রেখেছি, মানে অনেক দেশের থেকে আমরা 4% 5%, হ্যাঁ আমাদের আরো ভালো করার কথা ছিল কিন্তু আমরা সেটা করতে পারি না, কিন্তু আমরা কিন্তু ধরে রেখেছি। এবং সেটা কিন্তু মূলত প্রাইভেট সেক্টর এবং আমাদের যে এনজিও সেক্টর, তাদের যে আপনার রেজিলিয়েন্স আছে, তাদের যে ভিতরের যে শক্তি আছে, সেই শক্তিটাকে তাদেরকে কাজ করার সুযোগটা দিতে হবে, তাদেরকে ক্যাপাবল করতে হবে, আমাদের শিক্ষায় বিনিয়োগ করতে হবে, আমাদেরকে আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে আসতে হবে। এবং সবচেয়ে বড় একটা রিফর্ম কিন্তু আমাদের দরকার হচ্ছে বর্তমান সিস্টেমে যে আমলাতান্ত্রিক যে ব্যবস্থাটা আছে, এই জায়গাগুলোতে কিন্তু যেই সমস্যাগুলো, এইগুলো কিন্তু নতুন সরকারকে ভালোভাবে চিন্তা করে দেখতে হবে। আমি এবার আসতে চাই এম এস এর দিকে, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। রাজনৈতিক অস্থিরতা একটি বড় প্রভাব পড়ছে কর্মসংস্থান ও উদ্যোক্তাদের উপর। নির্বাচন পরবর্তী সময় কি এই খাতের পরিবর্তন হবে আশা করা যায়? আশাবাদী, কারণ লং টার্ম কোনো সরকার যদি না থাকে এবং লং টার্ম পলিসি যদি না বোঝা যায়, তাহলে এন্টারপ্রেনাররা ইনভেস্টমেন্ট করতে চায় না, কারণ এটা রিস্কি মনে করে। তো কোন দল আসবে সেটা বড় কথা নয়, তাদের পলিসি কি হবে সেটা নিয়েও হয়তো আমাদের এখন আনসার্টেনিটি আছে। কারণ আমরা ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা এখন স্পষ্ট করে অর্থনৈতিক বা বিজনেস পলিসি কি হবে এটা কিন্তু কোনো দলই দিচ্ছে না এখনো। তো অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি এটা আসলে লেস প্রায়োরিটি রাজনৈতিক দলগুলোর। যদিও ওনাদের জনপ্রিয়তা অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা, দ্রব্যমূল্য এগুলোর উপরেই নির্ভর করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক দলগুলো কখনো এটাতে প্রায়োরিটি দেয় না। যেমন ধরেন আমি মনে মনে খুঁজছি যে 2-3টা দলের ভিতরে কে অর্থমন্ত্রী হবে, কে বাণিজ্য মন্ত্রী হবে। এটাকে বলে সারা গণতান্ত্রিক বিশ্বে এটাকে বলে শ্যাডো ক্যাবিনেট। প্রত্যেকটা দলের একটা শ্যাডো ক্যাবিনেট থাকে, সরকারের এগনিস্টে, ক্যাবিনেটের এগনিস্টে আরেকটা একজন করে মন্ত্রী ওনারা ডেজিগনেট করেন, যারা এইসব তথ্য উপাত্ত জোগাড় করেন, কথাবার্তা বলেন, পলিসি ইস্যুতে কথা বলেন। সেই দল ক্ষমতায় আসলে ওনারা এই ধরনের অর্থমন্ত্রী বা বাণিজ্য মন্ত্রী হন বা শিল্পমন্ত্রী হন। কিন্তু আমাদের দলগুলোতে আমরা তো কিছুতে বুঝতে পারছি না কে অর্থমন্ত্রী হবেন এই দেশে। তো এটা অনেক সময় বলা হয়, আমাদের দেশে আনঅফিশিয়ালি বলে যে দলের প্রধান যিনি আছে উনি এককভাবে এই সিদ্ধান্ত নেন। তো একক সিদ্ধান্ত কার, ওনার মনে কি আছে যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা তার আমরা জানি না। তো সেই জন্য আমরা পলিসিগুলো বুঝতে পারছি না। সুতরাং আপনার প্রশ্ন যদি উত্তর দিতে হয় তাহলে প্রথমে বড় করে বলতে হয় যে আমরা তো বুঝি না পলিসিটা কি। তারপরেও বলবো যে যেহেতু একটি সরকার ধরে নেওয়া হচ্ছে 5 বছর ক্ষমতায় থাকবে অ্যাটলিস্ট, সে 5 বছর ওনারা যে পলিসি নেবেন সেই পলিসিটা স্টেডি থাকবে। হ্যাঁ, সুতরাং ওই ধরনের অন্তত 5 বছরের উপরে পরিকল্পনা করে কেউ একটা ইনভেস্ট করতে পারেন। বিদেশিরাও কিন্তু যা আমাদের সাথে যখন কথা বলে ওরা বলে তোমাদের দেশে এখনো ইন্টারিং গভর্নমেন্ট, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে দাও, ওরা কি বলে ওদের পলিসিটা বুঝে আমরা বিনিয়োগ করব। কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা থাকা সত্ত্বেও যুব বেকারত্ব কেন একটি বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, কি বলবেন এই বিষয়ে? এটাও আবার নানামুখী একটা সমস্যা, এবং এটা আপনার আমরা যেটাকে বলি যে চাহিদা, দেখা যাচ্ছে ক্রমাগত বেকারত্ব বাড়ছেই। জি, তো এটা যেটা হচ্ছে যে আপনার চাহিদা এবং যোগান, আমরা যদি বলি দুইটা দিক, ডিমান্ড এবং সাপ্লাই সাইডের ভিতরে কিন্তু বড় ধরনের একটা মিসম্যাচ আছে। হ্যাঁ, দুই দিকেরই সমস্যা আছে। একদিকে যেমন এটা আমি কিন্তু গ্র্যাজুয়েটদেরকে দোষ দিব না, যে সিস্টেমের মাধ্যমে তারা গ্র্যাজুয়েট হচ্ছে সেটা কি আসলে আপনার আমাদের মার্কেট এখন ডিমান্ড করে, বা উল্টাভাবে আমাদের মার্কেট এখন যে স্কিলগুলো চায় সেটা কি একজন গ্র্যাজুয়েটের ভিতরে আছে? এই রিফ্লেকশনটা করা খুব জরুরি। আর সামনের দিনগুলো আসছে প্রযুক্তি নির্ভর, এআই এর ব্যাপক ব্যবহার সব জায়গাতে, আপনি চান আর না চান আপনাকে করতেই হবে। এবং যদি আপনি এই মোমেন্টে যদি এই নৌকায় না উঠেন, নৌকা মানে কোনো রাজনৈতিক প্রতীক না, এই যাত্রায় যদি আপনি সঙ্গী না হন আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। তো আপনাকে কিন্তু স্কিল, যেটা আমরা আমাদের জাতিগতভাবে আমাদের কিন্তু উৎপাদনশীলতা কম, নিম্ন উৎপাদনশীল, এবং আমাদের কম্পিটিটিভনেসের জায়গাতেও কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরের ক্ষেত্রেও আমি বলবো তাদের কম্পিটিটিভনেস নিয়েও কিন্তু কাজ করার অনেক জায়গা আছে। তো সেই জিনিসগুলা যদি আমরা অ্যাড্রেস করি, এটা হচ্ছে একটা। আর আরেকটা যেটা হচ্ছে যে সরকারের তরফ থেকেও আপনার সেফটি নেট প্রোগ্রামের মাধ্যমে
আপনার যে সামাজিক সুরক্ষার যে জিনিসগুলো করা যায় সেই জায়গাগুলোতেও ঘাটতি আছে সরকারের। আপনার এই মোমেন্টে রাজস্ব খাতের অবস্থা খুব একটা ভালো না, হ্যাঁ, যে তারা আসলে প্রায়োরিটাইজ করতে পারছেন না হয়তো, কিন্তু এই কাজগুলো যেমন বড় বড় আপনার যে পাবলিক এক্সপেন্ডিচারের ভিতরে এই টাইপের কাজ যেখানে মানুষের কিছু কর্মসংস্থান হবে, আপনার কাজের বিনিময়ে খাবার বা এই টাইপের কর্মসূচিগুলো কিন্তু আপনার চালু রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এন্টারপ্রেনারশিপ গড়ে তোলা, এবং এটা নিয়ে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান সহ অন্যান্যরা বারবার বলেছেন, হ্যাঁ এটা আমরা চাইও, কিন্তু ওইখানে যেও আবার একটা কথা যে আমরা কি নীতিগতভাবে সহায়তার যে জায়গাগুলো সেগুলোকে অ্যাড্রেস করেছি কিনা, আমরা এন্টারপ্রেনারশিপ গড়ে তোলার জন্য যে স্কিলটা দরকার তার জন্য পর্যাপ্ত ট্রেনিং দিতে পারছি কিনা, তাদেরকে তৈরি করতে পারছি কিনা। আবার একই সাথে ফাইন্যান্সিয়াল এই যে এসএমই নিয়ে একটা বড় কথা হয়েছে, এসএমই সেক্টরগুলোকে বাঁচাতে হবে। এসএমই সেক্টরের জন্য আমরা এটা উনি সঠিকভাবেই বলেছেন, আমাদের নীতিগুলো আসলে এসএমই বান্ধব না, আমিও বরং বলবো যে এন্টি এসএমই এবং মেন অনেক জায়গাতেই। এবং আপনার দেখা যায় যে, এবং এখানে সেক্টরাল কিছু ইস্যুস আছে প্রাইভেট সেক্টরে, দেখা যায় যে আমরা খুব বেশি আরএমজি নির্ভর, যেমন আমাদের অর্থনীতি, আমাদের বৈদেশিক বাণিজ্য, ঠিক একইভাবে আমাদের পলিসি স্ফিয়ারে কিন্তু দেখা যায় যে আরএমজি সেক্টরের ভয়েসটাই বেশি রিফ্লেক্টেড হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক ন্যায্য দাবির জায়গায় কিন্তু দেখা যায় যে সেগুলো অগ্রাহ্য হয়ে যায়, সেগুলো আপনার প্লেটে আসে না, বরং অন্যান্য যারা ভোকাল, যারা লবি করতে পারেন তাদের মাধ্যমে আসলে তারা সে জায়গাটায় যায়, যেটা আমরা দেখতে পাই এই নীতির যে আপনার। এখানে আরেকটি বিষয় আমি জানতে চাই, যদি আপনি শিক্ষা ব্যবস্থার কথা বলছিলেন, শিক্ষা ব্যবস্থা কেন পরিবর্তন আনা হচ্ছে না? এর উত্তর আমি তো দিতে পারবো না, এটা নিয়ে তো সবাই কথা বলছেন। তবে শিক্ষা ব্যবস্থার সমস্যা কিন্তু সেই, আমি বিশেষভাবে শঙ্কিত 2019 পরবর্তী সময় যে কোভিড, তারপর থেকে যেই যারা শিক্ষা ব্যবস্থার মধ্যে আছেন তারা কিন্তু একটা লম্বা সময় কন্ট্যাক্ট আওয়ার হারিয়েছেন, যে কন্ট্যাক্ট আওয়ারের মাধ্যমে তারা শিক্ষাটা আসলে গ্রহণ করেন। তো সেই ক্লাসরুম পার্টিসিপেশন যদি না থাকে, তাদের যদি আপনার সামগ্রিকভাবে শিক্ষিত করে তোলার যে প্রক্রিয়া সেটা যদি আপনার না করা হয়, আমরা আমাদের কারিকুলাম নিয়ে কাটা ছেঁড়া খেলাধুলা সবই দেখি, কিন্তু একটা কাজের জন্য আমাদের এই আধুনিক যুগোপযোগী যে কারিকুলাম, সেই কারিকুলাম তো রাজনৈতিক বিবেচনায় পরিবর্তন হতে পারে না। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে একটি বিরতির পরে। দর্শক, এবার জানিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি এবার প্রশ্ন রাখতে চাই ডক্টর ওয়াসিল বিন সাদাত আপনার কাছে। রাজনৈতিক স্থিতিশীলতা যে কোনো দেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ গঠনের জন্য অপরিহার্য। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা দেশীয় বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে। তাহলে কি আমরা আশা করতে পারি নির্বাচন পরবর্তী সময়ে বিনিয়োগ বাড়বে বা বিনিয়োগের পরিস্থিতির পরিবর্তন ঘটবে? করতে পারি কন্ডিশনালি। কন্ডিশনগুলো কি? প্রথম কন্ডিশনটাই যেটা, যে ইলেকশনটা হতে হবে শান্তিপূর্ণ এবং একটা গ্রহণযোগ্য লেভেলের, কোনো একটা গ্রহণযোগ্য লেভেলের, যেখানে ইলেকশন পরবর্তী সময়ে আপনার একটা নতুন করে হাঙ্গামা, মানে যারা এখন রাজনৈতিক অঙ্গনে সক্রিয় আছেন তাদের মধ্যে যে বড় দুটি জোট দেখছি, তারা যাতে যেই ইলেকশনই হোক, মানে সেটা যাতে শান্তিপূর্ণ উপায়ে হয়, নিয়মতান্ত্রিক উপায়ে হয় এবং ফলাফল উভয় পক্ষ মেনে নেন, যাই হয়। আর কারণ এরপরে নতুন সরকার ক্ষমতায় যাওয়ার পরে যারা এখন রাজনৈতিকভাবে অ্যাক্টিভ না, তারা কি করেন সেটাও একটা, কিন্তু এখানে আরেকটা কন্ডিশন, মানে তাদের সাথে ঠিক কিভাবে রাজনৈতিক সমঝোতার জায়গাটা বা রাজনৈতিক মাঠটা আসলে কি দাঁড়ায়, সেটাও একটা দেখার বিষয়। তবে রাজনৈতিক সরকার যেটাই আসবে, আমাদের জন্য গণতন্ত্র অপরিহার্য, যেখানে আসলে সত্যিকার গণতন্ত্র, তো মিনিমাম লেভেলের অ্যাকাউন্টেবিলিটি, হ্যাঁ, এখানে যাতে ধরেন আপনার প্রকাশ্যে যাতে চুরি করে কেউ চলে যেতে না পারে, আমার প্রশ্নের জবাব যাতে সরকার দিতে বাধ্য থাকে, এই জিনিসগুলার প্রচলন যদি হয়, তাহলেই ওই আস্থার জায়গাটা তৈরি করতে হবে মানুষের মনে, এবং মানুষের মনে যদি তৈরি হয়, প্রাইভেট সেক্টরের মনেও হবে। তখন তারা ইনভেস্টমেন্টে যাবে, এবং তখন যারা ইনভেস্টমেন্টে যাবেন, তখন যদি তারা ইনভেস্টমেন্টে যায়, আপনার বৈদেশিক বিনিয়োগও আমাদের দেশে আসবে। তো এটা আসলে আপনার হচ্ছে গিয়ে যে অনেকগুলো কন্ডিশনের কথা, আমরা
অবশ্যই ভবিষ্যৎ নিয়ে আমরা আশার স্বপ্নই দেখি, ঠিক আছে। তবে এগুলা চ্যালেঞ্জিং, আর এগুলার পরেও ধরেন আপনার সব শান্তিপূর্ণ উপায়ে থাকার পরেও ধরেন সরকার এসে তার যাত্রাপথ সেটা কিন্তু আপনার সমস্যা সংকুল, এটা কিন্তু আমরা আগেই জানি। ম্যাক্রো ইকোনমিক জায়গা থেকে তাদেরকে কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এখন এই মোকাবেলার জায়গাটা যাতে আমরা ঐক্যবদ্ধভাবে দিতে পারি, সেটা কিন্তু একটা বড় বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে নতুন সরকারের জন্য। ধন্যবাদ আপনাকে। আমি এবার আসতে চাই এমএস সিদ্দিকী আপনার কাছে। দুর্নীতি ও সুশাসনের কথা যদি বলি, দুর্নীতি ও সুশাসনের অভাব কিভাবে অর্থনীতিকে বাধাগ্রস্ত করছে? ও বাবা, দুর্নীতি হলে তো কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যায়, এবং দুর্নীতির কারণে স্মুথ বিজনেস করা যায় না, আনপ্রেডিক্টেবল। এবং একটা বিজনেসের একটা বড় জিনিস হচ্ছে যে কস্ট অফ প্রোডাক্ট, এটাকে যদি স্টেবল না রাখা যায়। আর আরেকটা আনসার্টেনিটি হচ্ছে, একজন ইম্পোর্ট করলো, তার একরকম ইম্পোর্ট কস্ট পড়লো, আরেকজনের আরেক রকম পড়লো। এটা হয় দুর্নীতির কারণে, কারণ কাস্টমস পয়েন্টে কাস্টমস অফিসাররা কি পরিমাণ ঘুষ খাবে এটা তো আর একজন ইম্পোর্টার জানে না। তো সেটা নির্দিষ্ট হলে হয়তো বলা যেত ঠিক আছে, কস্ট হিসাবে খরচ হিসাবে ধরে, সেটা তো আনসার্টেন। তো এই আনসার্টেনিটিগুলো আসলে বাধা দেয়। আর তাছাড়া যারা দুর্নীতিবাজ এরা হয়তো একটা লাইসেন্স, একটা পারমিট এটা ইস্যু করার ব্যাপারে আননেসেসারি ডিলে করে, এটা কস্ট বাড়ায়। এটা ওই ইজ অফ ডুইং বিজনেস। আমরা দুইটা ইস্যু নিয়ে কিন্তু সবসময় আলোচনা করি, একটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসা সহজীকরণ, আর হচ্ছে কস্ট অফ ডুইং বিজনেস, ব্যবসার খরচ। এখন এই দুইটাতে যদি, এই দুইটার সাথে দুর্নীতিটা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, এবং যে দেশে দুর্নীতি বেশি সে দেশে কস্ট অফ ডুইং বিজনেস বেশি, আবার ইজ অফ ডুইং বিজনেস জটিল। হ্যাঁ, সুতরাং দুর্নীতিটা যত দুর্নীতিমুক্ত যদি না করা যায় দেশের অর্থনীতি বা ইকোনমিক অ্যাক্টিভিটিস, তাহলে আমরা কোনোভাবেই অর্থনৈতিক উন্নয়ন আশা করতে পারি না। আমি আবারও যেতে চাই ডক্টর ওয়াসিল বিন সাদাত আপনার কাছে। কৃষি খাতের কথা যদি আমরা একটু বলি, কৃষি খাতের আধুনিকায়নের সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষকরা কেন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে? প্রথমত হচ্ছে কৃষকদেরকে ধন্যবাদ দিতে হবে। হ্যাঁ, ধন্যবাদ দিতে হবে যে এই খারাপ সময়ের ভিতরেও এই আমাদের যে এগ্রিকালচার সেক্টর, এটা আমাদেরকে কিছুটা স্বস্তির জায়গা দিয়েছে। এখনো যে আমরা খেয়ে পরে বেঁচে আছি, ঠিক আছে, সেটা তাদের জন্য। এবং কৃষিক্ষেত্রের যে ফলন, সেই ফলন বৃদ্ধির জন্য যে আমাদের যে গবেষণা, সেটাকে চালিয়ে যেতে হবে আমাদের দেশের ক্লাইমেট অনুযায়ী, এবং যে আপনার ফসলের যে আপনার বৈচিত্র্যকরণ, হ্যাঁ, এবং আপনার বায়োডাইভার্সিটি মেনটেন করে যেটা করা দরকার, সেটার ব্যাপারটা কিন্তু খুব জরুরি। আপনি যেটা বলেছেন যে কৃষকদের ন্যায্য মূল্যের বিষয়টা, এটা হচ্ছে বাজার ব্যবস্থা। এখানে আসলে আপনার যেটাকে আমরা বলি মার্কেট ফেইলুর, হ্যাঁ, অর্থনীতির পরিভাষায়, এখানে আমরা মার্কেট ফেইলুরের সাথে সাথে আপনার পলিসি ফেইলুর, দুইটা কি আমরা দেখতে পাই। যে আপনার দেখা যায় যে এটা শুধু কৃষক না, আপনি আমাদের প্রত্যন্ত অঞ্চলের যে কোনো উৎপাদন ব্যবস্থায় যদি চিন্তা করেন, তার পণ্য বাজারজাতকরণ একটা বড় সমস্যা। এবং এখানে আপনার দেখা যায় যে মধ্যস্বত্বভোগীরা যেরকম কিছু আপনার অর্থ এখান থেকে নিয়ে যায় রেন্ট সিকিং এর জায়গা থেকে, তারপরে তার সাথে সাথে যেটা থাকে চাঁদাবাজি, পথে পথে চাঁদাবাজি, এবং দেখা যায় যে মূল্যটা আসলে নির্ধারিত হয় শক্তিমানদের হাতে। সেটা হতে পারে আপনার কোনো একটা আড়তে, হতে পারে কিছু লোকের সমন্বয়ে কোনো একটা জায়গায়, হতে পারে আপনার খাতুনগঞ্জে। কিন্তু এইটা দেখার দায়িত্ব কিন্তু হচ্ছে সরকারের। সরকার সেই জায়গাটাতে বাজারে কিন্তু হস্তক্ষেপ না, কিন্তু বাজারের উপরে নজরদারি, ঠিক আছে, এইটা কিন্তু গভর্নমেন্টকে করতে হবে, যাতে আপনার পণ্যের একটা ন্যায্য মূল্য যাতে শ্রমিক আপনার কনজিউমারের হাতে পৌঁছায়, আর একই সাথে কৃষক যাতে তার পণ্যের আপনার সঠিক মূল্যটা পায়। গার্মেন্টস সহ অন্যান্য রপ্তানি নির্ভর খাতগুলো রাজনৈতিক অনিশ্চয়তার কারণে চাপে পড়েছে। বিদেশি ক্রেতারা দীর্ঘমেয়াদে অর্ডার দিতেও অনাগ্রহী হচ্ছে দেখা যাচ্ছে। এতে রপ্তানি হ্রাস পেতে পারে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি সক্ষমতা ও মুদ্রার বিনিময় হারে প্রভাব ফেলবে। পরিবর্তন কি হবে আশা করা যায়? পরিবর্তন হতেই হবে, তা না হলে রপ্তানি তো টিকবে না। রপ্তানি যদি না টিকে এবং সেটা আমাদেরকে আসলে আরএমজি যে নির্ভরতা, এটাকে ধীরে ধীরে কমিয়ে আনতে হবে এক। আর সামনের দিকের বাণিজ্য আপনারা কিন্তু দেখতে পাবেন যে বাইরের দেশে ট্রাম্প কি করছে, সবার সাথে কিন্তু বাণিজ্যের মাধ্যমে সে যুদ্ধ করার চেষ্টা করছে। যাদের সাথে সমর যুদ্ধ না করছে তাদের সাথে বাণিজ্য যুদ্ধ হচ্ছে। তো বাণিজ্য কিন্তু আপনার একটা এখন যুদ্ধাস্ত্র। তো
তো সেই জন্য কিন্তু আমাদেরকে একদিকে সরকারিভাবে প্রস্তুতি নিতে হবে, সরকারের সক্ষমতা বাড়াতে হবে, যাতে আমরা বিভিন্ন জায়গায় আপনার যে এফটিএ এবং বাইলেটারাল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এগুলোর মাধ্যমে আমাদের মার্কেট অ্যাক্সেসটাকে আমরা নিশ্চিত করতে পারি। আমাদের উৎপাদনশীলতা বাড়াতে হবে, আমাদের ইন্টারন্যাশনাল রেগুলেশনস, যেমন ধরেন আপনার সামনে ইউরোপিয়ান গ্রিন ডিল আসতেছে, তো তখন আমাদেরকে কি কি কাজ করতে হবে তার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে, কারণ যারা প্রস্তুত হবে তারাই জিতবে। ভিয়েতনাম আমাদের থেকে অলরেডি অনেক জায়গাতে এগিয়ে গিয়েছে, আমাদেরকে কিন্তু আমরা কিন্তু এখন ক্যাচ আপ একটা স্টেজে আছি। আর আরেকটা যেটা হচ্ছে ট্রেড ফ্যাসিলিটেশন, এটা খুব বড় একটা ইস্যু, যার ভিতরে আমাদের পোর্টের ইস্যুটাও পড়বে। তো এই জায়গাগুলোকে কিন্তু আমাদের ইফিসিয়েন্সি অবশ্যই বাড়াতে হবে, তা না হলে আমরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারাবো এবং টিকতে পারবো না। আর আরএমজির জায়গায় আমাদের পণ্য বহুমুখীকরণ, আবার একই সাথে বাজার বহুমুখীকরণ, এই দুইটা জায়গাতেই দেখতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।